আকাশ। কিন্তু কেউ সাড়া দেয় না। সন্ধ্যা হু হু করে কেঁদে ওঠে, ডান হাত কাঁপা অবস্থায় নিয়ে গলায় ঠেকায়, যেখানটা আকাশের চোখের পানিতে ভিজে গেছে। সন্ধ্যা কান্নামাখা গলায় আওড়ায়, আপনি আবার কোথায় হারিয়ে গেলেন আকাশ? প্লিজ আসুন না আমার কাছে। আমার খুব কষ্ট হয় আপনাকে ছাড়া থাকতে। কাঁদতে কাঁদতে হঠাৎ সন্ধ্যার দৃষ্টি মেঝেতে পড়ে। বাইরের কাছে একটা বক্স পড়ে থাকতে দেখে সন্ধ্যা ভ্রু কুঁচকে তাকায়। কান্না থামিয়ে ধীরে ধীরে বসে বক্সটা হাতে নেয়। এরপর বক্সের ঢাকনা খুলে ভেতরে দেখতে পায় এক মুঠো খানিক সন্ধ্যা মালতী ফুল। ফুলগুলো একেবারে সতেজ তাজা, মনে হচ্ছে মাত্র গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে। সন্ধ্যা অবাক চোখে চেয়ে দেখে। তার মনে পড়ে একসময় আকাশ তাদের গ্রামে জমি কিনে নিয়ে সন্ধ্যা মালতী গাছের বাগান করেছিল, কিন্তু সময়ের সাথে একদম আকাশ নিজেই সে বাগান অস্তিত্বহীন করে দিয়েছিল। আজ এই ফুলগুলো দেখে তার আকাশের কাজ ছাড়া আর কারো কথা মাথায় আসলো না। দু চোখ বেয়ে চোখের পানি অনবরত গড়িয়ে পড়ছে। এরপর সন্ধ্যা খেয়াল করে গোলাপি রঙের সন্ধ্যা মালতী ফুলগুলো মাঝে একটা গোলাপি কাগজ ভাঁজ করে রাখা। সন্ধ্যা ফুলগুলোর মাঝ থেকে কাগজটা হাতে নিয়ে বক্সটা কোলের উপর রাখে। ধীরে ধীরে কাগজটার ভাঁজ খোলে, হাতের বাহু দ্বারা চোখ মুছে কাগজে লেখাগুলো পড়তে শুরু করে। যেদিন থেকে আমার স্মৃতিতে আবারও আমার সন্ধ্যামালতি অধ্যায় যুক্ত হলো, সেদিন থেকে আমি ভীষণ ভীতু হয়ে গেলাম। আমার সকল সাহস নিমিষে ফুরিয়ে গেল। সন্ধ্যামালতির সামনে তার শুভ্র পরিশ্রমে দাঁড়ানোর সাহস ফানুসের ন্যায় হাওয়ায় উড়ে গেল। গত 1 বছর অনেক চেষ্টা করেছি আমার সন্ধ্যামালতির সামনে দাঁড়ানোর সাহস জোগানোর। ভেবেছিলাম যেদিন আমার লক্ষ্যে পৌঁছে যাব, সেদিনে আমি আমার সন্ধ্যামালতির সামনে তার শুভ্র পরিশ্রমে বুক ফুরিয়ে দাঁড়াবো। কিন্তু আমি আজও সেই সাহস জোগাতে পারিনি সন্ধ্যামালতি। জেনে না জেনে তোমাকে শত শত কষ্ট দিয়ে আমি নিজের কাছে লজ্জিত, ঘৃণিত, তিরস্কৃত, বিধ্বস্ত, ক্লান্ত, ভীষণ ক্লান্ত আমি। আমার কেউ নেই সন্ধ্যামালতি, সবাই পর হয়ে গিয়েছে। মা আমাকে দেখলে মুখ ফিরিয়ে নেয়। একটা বউ আর ছোট ভাই আছে যাদের চোখে আমি চক্ষুশূল, আর একটা বাচ্চা আছে যে আমাকে চেনেই না। আচ্ছা সন্ধ্যামালতি, আমার পাপ কি খুব বেশি ছিল, যে কারণে তুমি আমার বাচ্চাটাকে আমার একটা ছবি দেখিয়ে ভুল করেও কখনো বলোনি, আব্বু এটা তোমার বাবা? ভালো বাবার জায়গায় না হয় নিকৃষ্ট বাবা হিসেবে পরিচয় দিতে, তবুও থেকে জান্নাতে এই অধম তার এক হতভাগা আব্বু। আমার বাচ্চারা জানে না বাবা কেমন হয়, সে তার বাবার নামটা পর্যন্ত জানে না। জানো সন্ধ্যামালতি, এসব দেখে আমার খুব কষ্ট হয়, বুক ফেটে যায়। যখন মনে হয় আমার সবাই থেকে কোথাও কেউ নেই, তখন সারা শরীরকে অসহনীয় জ্বলন ধরে। তা কি করে বোঝাই তোমায়? থাক সেসব কথা। যেমন কর্ম করেছি তেমন ফল পাচ্ছি। আমার কর্মে তুমি পাহাড় সম দুঃখ ছাড়া সুখ পাওনি, আমি তো জানি সন্ধ্যামালতি। তবে তোমার দুঃখের কথা সবাই জানত, আমি তোমার দুঃখ বেশি, কিন্তু আমার দুঃখের খোঁজ কেউ কখনো করেনি। অনেকে তো আমাকে অনুভূতিহীন ভাবে, যাদের মাঝে আমার সন্ধ্যামালতি অন্যতম। আল্লাহর কাছে শেষ আর্জি, তিনি যেন আবারও আমাকে সব ভুলে দিয়ে নতুন করে আমার নামে প্রেমের অধ্যায় করার সুযোগ দেয়। নয়তো আমার মৃত্যুই হোক আমাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর সমাপ্তি, যেখানে থাকবে না আমার প্রতি কারো ঘৃণা, থাকবে না কোনো বিতৃষ্ণা। সব শেষে আমার বাচ্চা জানবে আকাশ বিরাজ নেওয়ার নামে তার একজন আব্বু ছিল, যে মৃত। সৃজনের মুখে আব্বু ডাক শুনতে না পাই, সে আমাকে তার আব্বু হিসেবে চিনবে। এতে আমি সার্থক। নিজের যত্ন নিও, সাথে আমার বাচ্চার। আর শোনো, তুমি ভীষণ সুন্দর সন্ধ্যামালতি। তোমার গায়ের রং শ্যামলা বলে আমার পছন্দের তালিকায় এই রংটা একদম শীর্ষে স্থান পেয়েছে। আমার সন্ধ্যামালতির গায়ের রং নিয়ে আর কখনো কটাক্ষ করে কথা বলো না। বিশ্বাস করো, ভীষণ কষ্ট হয়, বুক জ্বলে যায়। তোমার শুভ্র পুরুষের দৃষ্টি তার প্রিয় শ্যামলা গরণের মায়াবতী সন্ধ্যামালতি ছাড়া আর কারো উপর আটকায় না। আমার ব্যক্তিগত সন্ধ্যামালতি, গত 1 বছরে তোমার জন্য খুব যত্নে গড়ে তোলা একটি সন্ধ্যামালতি, বাগানের এক মুঠো সন্ধ্যামালতির সতেজ ফুলের ভালোবাসায় তোমাকে, এটি তোমার শুভ্র পুরুষ। আকাশ মাত্র বাড়ি থেকে বেরিয়ে ব্যস্ত পায়ে এগিয়ে যাচ্ছে তার গাড়ির দিকে। হাতে খুব বেশি সময় নেই। ইতিমধ্যে নিয়াজ বেশ কয়েকবার কল দিয়েছে, কিন্তু পায়ের গতি চাইলেও বাড়াতে পারছে না। নিজেকে ভীষণ দুর্বল লাগছে। একটু পরপর ঝাপসা হয়ে আসছে দৃষ্টি, যা শার্টের হাতা দিয়ে মুছে নিচ্ছে বারবার আকাশ। বড্ড বুকে ব্যথা করছে, ভীষণ শূন্যতা কাজ করছে। মায়ের সাথে দেখা করতে না পারার কষ্টের পরিমাণ বহু গুণে বেড়েছে। সে জানে না মা কোথায় গেছে। মা তার উপর ভীষণ অভিমান করেছে। কতদিন হয়ে গেছে তার সাথে কথা বলে না। সাথে তার সন্ধ্যা মালতী আর একমাত্র জান বাচ্চা সৃজনকে রেখে
মৃত্যুর দিকে ধাবিত হওয়ার যন্ত্রণা হু হু করে বেরিয়ে চলেছে। আকাশ এত চাপ সহ্য করতে না পেরে দাঁড়িয়ে যায়। ঝাপসা দৃষ্টি জোড়া মাথার উপর উন্মুক্ত আকাশপানি রেখে শ্বাসকষ্টের রোগীর ন্যায় শব্দ করে ডেকে ওঠে। আল্লাহ! প্রায় 20 মিনিট আগে আকাশ হসপিটালে এসে পৌঁছেছে। আকাশ হসপিটাল আসার পরপরই নিয়াজ আকাশ সহ অপারেশনের জন্য প্রস্তুত করে। সে সহ আরও দুজন সিনিয়র সার্জারি ডক্টর আকাশের অপারেশন করবে। স্ট্রেচারে করে আকাশকে নিয়ে দুজন নার্স সহ নিয়াজ মাত্র অপারেশন থিয়েটারে প্রবেশ করেছে। ভেতরে আগে থেকে সিনিয়র দুজন সার্জন আছে, যারা সবকিছু প্রস্তুত করে রেখে অপেক্ষা করছিল আকাশের জন্য। আকাশকে ওটি বেডে শোয়ানো হয়। এরপর নিয়াজ আকাশকে অজ্ঞানের জন্য সিরিঞ্জে ওষুধ ভরতে ব্যস্ত হয়। আকাশ নির্জীব হয়ে চোখ বুজে শুয়ে আছে। বাকি দুজন ডক্টর টুকটুক করে শব্দ করে সব জিনিসপত্র গুছিয়ে আকাশের দিকে আসতে নেয়। তখনই পেছন থেকে মুখোশ পরা অধীর পরপর দুজন ডক্টরের মুখ চেপে দুজনের পেটে চাকু ঢুকিয়ে দেয়। লোক দুটো বিন্দুমাত্র শব্দ করতে পারল না। অধীরের কাছে কি ছিল কে জানে। ডক্টর দুটো মুহূর্তেই নির্জীব দেহ নিয়ে শব্দহীন ঢলে পড়ে যায় মেঝেতে, যার ফলে আকাশ আর নিয়াজ একটু শব্দ পেল না। এদিকে অধীর নিয়াজকে টার্গেট করলো। নিয়াজ আকাশের বেডের পাশে দাঁড়িয়ে আছে আকাশকে অজ্ঞানের ইঞ্জেকশন পুশ করার জন্য। আকাশ চোখ মেলে তাকিয়েছে, চোখে মুখে মলিনতার ছাপ। নিয়াজ তার কাজে ব্যাঘাত পেয়ে বিরক্ত হয়ে সিরিঞ্জ বদলানোর জন্য বাম দিকে সরে যায়। এদিকে অধীর তখনই নিয়াজের পেছন থেকে নিয়াজের পিঠ বরাবর চাকু গেড়ে দেওয়ার জন্য শক্তি প্রয়োগ করে, কিন্তু নিয়াজ সামনে থেকে সরে যাওয়ায় অধীরের লক্ষ্যবস্তু মিস হয়। সে আকাশের উপর উল্টে পড়তে পড়তে বেঁচে যায়। তবে ডান হাতের চাকুটা আকাশ মুখ বরাবর একদম গেড়ে দেওয়ার মতন পজিশন হয়ে যায়। অধীর দক্ষ হাতে তার হাতের গতিবিধি সামলে নেয়, নয়তো ছুরিটা একদম আকাশের মুখ বরাবর লাগতো। আকাশ চোখ মেলেছিল বিধায় ঘটনাটা সে পুরোপুরি দেখতে পায়। অধীর আর আকাশের দৃষ্টি বিনিময় হয়। আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায় তার উপর ঝুঁকে পড়া সাদা মনির চোখের দিকে। আকাশের এক মুহূর্তের জন্য মনে হলো লোকটা তাকেই মারতে এসেছে, কিন্তু তার ধারণা ভুল, সম্পূর্ণ ভুল প্রমাণিত করে দিয়ে অধীর দ্রুত আকাশের উপর থেকে উঠে দাঁড়ায়। নিয়াজ সিরিঞ্জের দিকে তাকিয়ে থেকে মাত্র অধীরের সামনে দাঁড়িয়েছে। তখনই অধীর তার ডান হাতের চাকু চোখের পলকে নিয়াজের পেটে ঢুকিয়ে দেয়। হঠাৎ কি হলো নিয়াজ বুঝতে পারল না। এদিকে অধীর খুব দ্রুত হাতে টানা 7 বার নিয়াজের পেটে চাকু ঢুকায় আর বের করে। নিয়াজের হাত থেকে সিরিঞ্জ পড়ে যায়। চোখ দুটো বড় বড় করে তাকায় অধীরের দিকে। হাত থেকে সিরিঞ্জ পড়ে যায়। অধীরের ভস্য করা দৃষ্টি নিয়াজের পানে নিবদ্ধ। এদিকে অধীরকে ঘুরে দাঁড়াতে দেখে আকাশ হন্তদন্ত হয়ে শোয়া থেকে বসে পড়ে। সে উঠে বসতে বসতে এটুকুর মাঝে অধীর নিয়াজকে চাকু মারার কাজটা করে ফেলেছে। নিয়াজ অধীরের আড়ালে থাকায় আকাশ এখনও দেখতে পায়নি নিয়াজকে। সিরিজ পড়ার শব্দ কানে আসে আকাশের। সে বাঁ হাতে বাঁ দিকে গায়ের জোরে অধীরের পিঠে একটা ধাক্কা দেয়। আকাশের শক্ত ধাক্কায় অধীর কয়েক পা দিকে চলে যায়। আকাশের চোখে দৃশ্যমান হয় নিয়াজের সাদা কাপড় পরা রক্তাক্ত দেহ। সে চিৎকার করে ওঠে, নেয়াজ! নিয়াজের ঝাপসা দৃষ্টি আকাশের দিকে। ততক্ষণ এসে দাঁড়িয়ে থাকার সক্ষমতা হারিয়েছে। ধীরে ধীরে ঢলে পড়তে নাই তার আগেই আকাশ অন্তদন্ত হয়ে বেড থেকে নেমে নিয়াজের শক্তপোক্ত শরীর ধরে। পুরোপুরি আঁকড়ে ধরতে না পারলেও নিয়াজের ঠাস করে পড়ে যাওয়া থেকে আটকাল। সেই সহ নিয়াজকে ধরে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল। নিয়াজ জোরে সোরে শ্বাস নিচ্ছে, শ্বাস আটকে আসছে তার। আকাশ নিয়াজের গালে হাত দিয়ে ভাঙা গলায় বলে, নেয়াজ, কি হলো তোমার? কি করে হলো? ওই লোকটা তোমার সাথে কেন এমন করলো? কথাগুলো বলতে বলতে আকাশ ওটি রুমের চারপাশে চোখ বুলিয়ে কাউকে দেখতে পায় না। অধীর এখান থেকে চলে গিয়েছে। আকাশের চোখে পড়ল ঘরের এক কোণায় বাকি দুজন ডক্টরের নিথর শরীর পড়ে আছে। আকাশ বিস্ময় দৃষ্টিতে বাঘারা হয়ে যায়। কোলের উপর নিয়াজকে ছটফট করতে দেখে আকাশের বুকটা ভার হয়ে আসে। সে চিৎকার করে বলে, কুত্তার বাচ্চা, পিছন থেকে ছুরি চালে কি প্রমাণ করতে চাস? সাহস থাকলে সামনে আয়। আমার বন্ধুকে আঘাত করার সাহস তোকে কে দিয়েছে? কথাগুলো বলতে বলতে আকাশের গলা ধরে আসে। সে নিয়াজের গালে হাত দিয়ে বলে, নিয়াজ, বাকি ডক্টররা কোথায়? বলো কোথায়? নিয়াজ হাঁপানি রোগীর মতো বলে, এই হসপিটালে কেউ নেই। সবার হসপিটালে আস্তে আস্তে আমি বাঁচব না। তাছাড়া আমাকে অনেকগুলি ছুরি মেরেছে। আমার চিকিৎসা করেও কোনো লাভ হবে না আকাশ। আকাশ অসহায় কণ্ঠে বলে, এভাবে বলো না, কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো। কথাটা বলে আকাশ ব্যস্ত হাতে নিয়াজের পকেট থেকে নিয়াজের ফোন বের করে ডক্টরের নাম্বার খুঁজতে থাকে। এদিকে আকাশের কথার কাজে নিয়াজের ব্যথাতুর মুখে একটুখানি হাসি ফুটল মনে হয়, যা খুবই সূক্ষ্ম। নিয়াজের ব্যথার আড়ালে সে হাসি লুকিয়ে থাকলো। আকাশ কাউকে ফোনে না পেয়ে রেগে ফোন ছুঁড়ে ফেলে। নিয়াজের শ্বাসকষ্টের পরিমাণ বাড়ে। আকাশ দুহাত নিয়াজের মুখে রেখে ভাঙা গলায় বলে,
প্লিজ কিছু বলো নিয়াজ, কি করবো আমি? কি করলে তুমি বাঁচবে বলো? নিয়াজের গলা শুকিয়ে আসে, তৃষ্ণার্ত রোগীর ন্যায় ছটফট করে। আকাশ এখানে বসলো না, সে নিয়াজের মাথাটা মেঝেতে রেখে এক প্রকার দৌড়ে ওটি রুম থেকে বেরিয়ে চিৎকার করে বলে, নিয়াজকে একজন ছুরি মেরেছে, ইমিডিয়েটলি ডক্টরকে নিয়ে এসো, ফাস্ট। আকাশের কথা শুনে নার্সগুলো ছুটে আসে। স্তব্ধ হয় সকলে। তাদের নিয়াজ স্যারকে কে ছুরি মেরেছে? তাদের নিয়াজ স্যার তো নিজে একজন রোগীকে সুস্থ করতে ওটি রুমে গেল, তাহলে কি হলো? আকাশ কথাগুলো বলে আবারও ছুটে আসে নিয়াজের কাছে। কেউ কেউ ডক্টরকে কল করতে ব্যস্ত হয়, কেউ কেউ কলে না পেয়ে নিজেরাই বেরিয়ে যায় ডক্টরকে ডাকতে। আবার কেউ আকাশের পিছু পিছু ওটি রুমে এসে মেঝেতে তাদের স্যারকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে আঁতকে ওঠে। আকাশ নিয়াজের মাথাটা আবারও তার কোলে নিয়ে হাঁসফাঁস কণ্ঠে বলে, ওরা ডক্টর আনতে গেছে নিয়াজ, তোমার কিচ্ছু হবে না, একটু ধৈর্য ধরো। অসহ্য ব্যথায় নিয়াজের দু চোখের কোণ ঘেঁষে নোনা জল গড়ায়। বহু কষ্টে নিজেকে একটুখানি সামলে নিয়াজ ধীরে ধীরে তার কাঁপতে থাকা দুহাত এগিয়ে নিয়ে আকাশের বাঁ হাত আঁকড়ে ধরে। আকাশের দিকে ঝাপসা চোখে চেয়ে থেমে থেমে বলতে থাকে, জানো আকাশ, গত 5 বছর যাবত তোমার বোন শিমুকে খুব ভালোবেসে আসছি। আজও ওকে ভীষণ ভালোবাসি, কিন্তু মেয়েটা আমাকে নয়, রায়ানকে ভালোবাসে। শুনেছি তুমি নাকি শিমুর সাথে রায়ানের বিয়ে ঠিক করেছ। রায়ানে নাকি রাজি হয়েছে। আমি খুব কষ্ট পেয়েছি জানো। ভালোবাসার মানুষকে আরেকজনের সাথে দেখার কষ্ট সব কষ্টে হার মানায়। তাই হয়তো আল্লাহ আমাকে সেই কষ্ট থেকে মুক্তি দিতে এই আয়োজন করেছিল। রায়ানকে বলবে ও যেন শিমুকে খুব ভালো রাখে। শিমু ভালো থাকলে আমার আর কিছু চাই না। শুধু আফসোস, ওপারও আমি আমার স্বপ্নের রানীকে পাবো না। এটুকু বলে নিয়াজ থামে। ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে জীবন বের হয়ে যাচ্ছে। আকাশ নিয়াজের মুখে শিমুকে নিয়ে ভালোবাসার স্বীকারোক্তি শুনে স্তব্ধ চোখে তাকায়। নিয়াজের ব্যথাতুর মুখপানে চেয়ে আকাশের চোখের কোণ ভিজে ওঠে। ছেলেটা এত কষ্ট বুকে পুষে হাসি মুখে তাদের উপকার করে বেড়াতো। নিয়াজ বহু কষ্টে নিজেকে একটুখানি সামলে আবারও ভাঙা গলায় বলে, সোমাকে বলবে আমি ওকে সব সময় আমার নিজের ছোট ভাই ভেবেছি। ভীষণ ভালোবাসি ওকে। তুমি তো জানো আমার কোনো বোন নেই। আমি সন্ধ্যাকে নিজের বোনের চেয়েও কখনো কম কিছু ভাবিনি। সন্ধ্যাকে বলবে সৌমর মতো আমাকেও যেন ওর একটা ভাই ভাবে। সৌমও যেন তোমার মতো আমাকে ওর বড় ভাই হিসেবে সারা জীবন মনে রাখে। আমি যতটুকু পেরেছি তোমাদের সবার পাশে থাকার চেষ্টা করেছি। তোমরা আমাকে কখনো ভুলে যেও না আকাশ। সৃজনকে আমার ভালোবাসা আদর দিও। ওকে অনেক দিন হলো দেখি না, ভীষণ দেখতে ইচ্ছে করছে, কিন্তু আমার হয়তো এত সময় নেই। গলা বেঁধে আসে নিয়াজের। দু চোখ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়ে। শ্বাসকষ্টের কঠিন রোগীর মতন বড় করে নিঃশ্বাস নিতে থাকে। চোখ দুটো টকটকে লাল হয়ে গেছে। নিয়াজ সহ আকাশের সারা শরীর লাল রক্তে মাখামাখি হয়ে গেছে। আকাশ বেঁধে আসা গলায় বলে, আর একটু অপেক্ষা করো নিয়াজ, ডক্টর আসছে, তোমার কিচ্ছু হবে না। নিয়াজ হাঁপাতে হাঁপাতে অস্পষ্ট স্বরে আওড়ায়, সৃজনকে বলবে ওর মিজন মামা ওকে ভীষণ ভালোবাসে। ও জেলি খেতে খুব পছন্দ করে। আমার হয়ে তুমি ওকে জেলি কিনে দিও। বলবে এটা তার নিয়াজ মামা পাঠিয়েছে। আর আমার বাবা মাকে দেখে রোখো আকাশ। আমি ছাড়া তাদের আপন বলতে তেমন কেউ নেই। আর আর চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমরা সবাই অনেক সুখী হও। আর আমার জন্য একটু দোয়া। নিয়াজ তার সমাপ্ত করতে পারল না, শরীর একেবারে ছেড়ে দিল। আকাশের ধরে রাখা নিয়াজের দুহাত ঠাস করে পড়ে যায়। মাথাটা বাঁ দিকে একেবারে ঘুরে যায়। চোখ দুটো চিরতরে বন্ধ হয়ে যায়। এতক্ষণ দু চোখে টইটুম্বর নোনা জলগুলো বন্ধ চোখের পাতা বেয়ে গড়িয়ে পড়ে। নিয়াজ কিভাবে নিস্তেজ হয়ে যেতে দেখে আকাশ স্তব্ধ চোখে তাকায়। দুহাতে নিয়াজের গাল নাড়ায় আর বলে, নিয়াজ, এই নিয়াজ, নিয়াজ চোখ খোলো, প্লিজ চোখ খোলো। তখনই হন্তদন্ত পাই ডক্টর ওটি রুমে প্রবেশ করে। ব্যস্ত পাই এগিয়ে আসে নিয়াজের দিকে, নিয়াজকে ধরে বেডে ওঠানোর জন্য। আকাশও হেল্প করতে নেয়। ডক্টর কিছু একটা ভেবেই নিয়াজের পিঠের নিচ থেকে ডান হাত সরিয়ে এনে নিয়াজের ঘাড়ের পাশে তর্জনী আঙ্গুল দ্বারা চেক করে। আকাশ ডক্টরের কাজ দেখে ভদ্রলোকের দিকে প্রশ্নাত্মক চোখে তাকায়। ডক্টরটা নিয়াজকে চেক করে আকাশের দিকে চেয়ে ধরা গলায় বলে, আমাদের ডক্টর নিয়াজ আর বেঁচে নেই। কথাটা শুনে আকাশের বুকটা ছেদ করে উঠল। বিস্ময় চোখে তাকালো নিয়াজের শান্ত হয়ে থাকা মুখের দিকে। আকাশের সাথে বাকিদেরও একই অবস্থা, কেউ কেউ ভেজা চোখে চেয়ে আছে। এই ডক্টর তাদের সাথে খুব সুন্দর করে কথা বলতো,
তাদের যে কোনো সমস্যা হলেই নিয়াজ সব সমাধান করে দিত। কত এমন হয়েছে তাদের থেকে কোনো ফিস না নিয়ে তাদের আত্মীয়দের ট্রিটমেন্ট করিয়ে দিয়েছে। এমন মানুষকে কি করে ভুলবে তারা? আকাশের নির্জীব মনে প্রশ্ন জাগে, কি অপরাধে নিয়াজকে জীবন দিতে হলো? তাকে একটু সাহায্য করতে এসেছিল বলে? তার দুঃখের দিনে পাশে ছিল বলে? তার দুঃখ কমিয়ে দিতে চেয়েছিল বলে? কিন্তু নিয়াজে তার দুঃখ কমিয়ে দিতে এসে নিজের সবচেয়ে মূল্যবান জীবনটাই হারিয়ে ফেলল। আকাশের বুকে ব্যথা উঠল। তার জন্য নিয়াজকে জীবন দিতে হলো। তার অপরাধের বোঝা তো কম নেই। আর কত অপরাধের বোঝা বইতে হবে তাকে? সে হাসি খুশি নিয়াজ আর তাকে সাহায্য করতে আসবে না। আসবে না তাকে দুটো সাবধানী বাণী শোনাতে। আসবে না তাকে সান্ত্বনা দিতে। সে বারণ করলেও নিয়াজ তার কথা পাত্তা না দিয়ে নিজের মতো করে তার সাহায্যের হাত বাড়িয়ে দেবে না। গত 1.5 বছর আগে নিয়াজ যখন জানতে পেরেছিল সে ছেলে আকাশকে স্মৃতি না ফেরার ওষুধ খাওয়ায়, তখনই সে সুদূর ইংল্যান্ড ছুটে গিয়েছিল আকাশের কাছে। এরপর আকাশকে না জানিয়ে সেই ওষুধগুলোর জায়গায় অন্য ওষুধ রেখে এসেছিল। ওষুধগুলো দেখতে সেম ছিল, তাই আকাশ ধরতে পারেনি। সেজন্যই তো আকাশের স্মৃতি ফিরেছিল। এই যে নিয়াজ লুকিয়ে লুকিয়ে তার আড়ালে তাকে বিনা স্বার্থে সাহায্য করেছিল। আকাশের বিপদে সেই নিঃস্বার্থ নিয়াজ আর কখনো আকাশের কাছে ছুটে যাবে না। শিমুর জন্য নিয়াজের অপেক্ষার প্রহরের আজ সমাপ্তি ঘটল। নিঝুম রাতে শিমুকে ভেবে কত বুকের ব্যথা বাড়িয়েছে নিয়াজ। সেই ব্যথা লুকিয়ে আকাশ সন্ধ্যা সমর সুখের কথা ভেবেছে। আজ সব কিছুর ইতি ঘটে গেল। ঘটবে নাই বা কেন? যে মানুষটা এসব কাজে নিয়োজিত ছিল সে যে এই দুনিয়ার বুকে আর নিঃশ্বাস নিচ্ছে না। তার সময় ফুরিয়েছে। চিরতরে হারিয়ে গেছে নিয়াজ নামের এক নিঃস্বার্থ ডক্টর। আকাশ নিয়াজের রক্তাক্ত নিথর দেহটার দিকে নির্জীব চোখে চেয়ে আছে। একটু আগেও যে আকাশকে ভরসা দিচ্ছিল সেই মানুষটা চিরদিনের জন্য ঘুমিয়েছে। আকাশের সহ্য হয় না নিয়াজকে এভাবে শান্ত হয়ে পড়ে থাকতে দেখে। সে ধীরে ধীরে মাথাটা নিচু করে নিয়াজের মাথার সাথে তার কপাল ঠেকিয়ে বিড়বিড়িয়ে ভাঙা গলায় বলে, তুমি আমার ভীষণ আপন নিয়াজ, আমার বিপদের বন্ধু, আমার ভাই। তোমাকে কখনো ভুলবো না। যে আমার ভাইকে মেরেছে তাকে কঠোর শাস্তি না দিয়ে আমি আকাশ মরবো না। সারা জীবন বিনা স্বার্থে শুধু মানুষের উপকার করে যাওয়া মানুষটা নিজের জন্য দোয়া যাওয়ার সুযোগটুকুও পেল না। তার আগেই এই সুন্দর দেহ থেকে আত্মাটা বের হয়ে গেল। ছেলেটা না পেল যৌবনকাল থেকে প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করা সেই প্রিয় মানুষটাকে। না পেল সে প্রিয় নারীর সামান্য একটুখানি ভালোবাসা। উল্টে জেনে গেল তার স্বপ্নের রানী অন্য একজনের হবে, অন্য একজনের বউ হয়ে বাঁচবে। আর সে সাথে করে নিয়ে গেল শুধু বুক ভরা কষ্ট, না পাওয়ার আক্ষেপ, প্রিয় মানুষকে হারিয়ে ফেলার হাহাকার। একেই বুঝি ভাগ্য বলে। প্রতিটা মসজিদের মাইক থেকে ভেসে আসছে আজানের সুরেলা কণ্ঠ। আকাশ তাদের বাড়ির বাগানে বকুল গাছতলার নিচে বসে আছে। গাছের সাথে শরীরটা হেলান দিয়ে ডান পা সামান্য উঁচু করে রেখেছে, বা পা মেলে রেখেছে। টকটকে লালিত চোখ দুটোই বড্ড যন্ত্রণা করছে। বুকের ব্যথার থামার নাম নেই। নিয়াজ থাকলে নিশ্চয়ই তাকে হার্ট চেক আপ করিয়ে নিতে বলতো। সে রাজি না হলে নিয়াজ জোর করে চেক করতো। কিন্তু সেই মানুষটা তো আর এই পৃথিবীতে নেই। এখন এসব করার ডক্টরটাও নেই। আকাশ হসপিটালে থাকতেই নিয়াজের বাড়ির লোকে খবর দিলে তার বাবা মা সহ আরও টুকটাক কিছু আত্মীয় ছুটে এসেছে তাদের ছেলের কাছে। কান্নাকাটি করতে করতে নিয়াজকে তাদের বাড়ি নিয়ে গেছে। এরপর আকাশ তার একটা কুচকানো শার্ট পরেছে, যার বোতাম উল্টোপাল্টা করে লাগিয়েছে। আকাশের সেদিকে খেয়াল ছিল না। সে তার দুর্বল শরীরটাকে টেনে হিঁচড়ে তার বাড়ি পর্যন্ত এনেছে। তারপর গাড়ি থেকে নেমে বাগানটায় এসে বসেছে। ফজরের আজানের পর অনেকটা সময় পেরিয়ে গেছে। ধরণীর বুক থেকে একটু একটু করে অন্ধকার মিলিয়ে যেতে শুরু করেছে। তখন হঠাৎই সেখানে আগমন ঘটে জেরির। সে ধীর পায়ে এগিয়ে এসে আকাশের পাশে বসে, মৃদু স্বরে ডাকে, এভি। আকাশ জেরির কণ্ঠ শুনল, তবে কোনো সাড়া দিল না। জেরি ডান পা ভাঁজ করে পুরোপুরি আকাশের দিকে ফিরে বসল। আবছা আলোয় খুব একটা অস্পষ্ট লাগলো না নির্জীব বসে থাকা আকাশকে। সে আবারও বলে, মন খারাপ করিস না। মানুষের হায়াত ছাড়া জীবন থাকে না। হায়াত শেষ হলে তারা পৃথিবী ছাড়বেই, যাদের মধ্যে নিয়াজ একজন। আকাশ মলিন হাসে, বলে, গত 1 বছর যাবৎ জ্বলন্ত চিতায় চলছে। না তো আগুন নেভে যায়, আর না তো আমার দ্বারা এসে মৃত্যু হাজির হয়। নিয়াজ আমাকে একটুখানি সুখের দিশে দেওয়ার জন্য শেষ চেষ্টা করতে আমাকে সাহায্য করতে গিয়ে তার জীবন বিসর্জন দিল। নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। জেরি বোঝানোর স্বরে বলে, এখানে তোর কোনো দোষ নেই। মেধে মিশিয়ে এসব ভেবে নিজেকে কষ্ট দিচ্ছিস কেন? এসব চিন্তা বাদ দে। আকাশ ভোর সকালের স্বচ্ছ আকাশের দিকে চেয়ে ভাঙা গলায় বলে, আমার সন্ধ্যা মারুতিছে। বিয়ের পর তাকে কত কষ্ট দিয়েছিলাম। ভাবতাম মেয়ে মানুষ দিয়ে কি করবো আমি, এরা ছেলেদের জন্য উটকো ঝামেলা।
কোনোভাবে বিয়ে হয়ে গেলে এমন উটকো ঝামেলাকে আমি বইতে পারবো না। অথচ লম্বা চোরের অধিকারী শ্যামলা গরনের আমার চোখে চোখ ধাতানো সে রূপসী মেয়েকে ঘিরে কত শুধু ঘটনা ঘটে গিয়েছে, শুধুমাত্র তার মায়ে আটকেছে বলে। এটুকু বলে আকাশ মলিন হাসল। এরপর আবারও বলে, একটা সময় ছিল যখন সন্ধ্যা মালতীর কণ্ঠে শোনা হতো না। খুব ইচ্ছে করতো তার মিষ্টি কণ্ঠ শুনতে, কিন্তু সাহস পেতাম না, কারণ কণ্ঠস্বর হারিয়ে যাওয়া সন্ধ্যা মালতীর গলা অপারেশনে অনেক রিস্ক ছিল। নিয়াজ নিয়েছিল সেই রিস্ক। আমাকে না জানি ওরা সবাই মিলে আমার সন্ধ্যা মালতীর গলা অপারেশন সাকসেস করলো। পরে সব জানতে পেরে ভীষণ কষ্টে পেয়েছিলাম। সন্ধ্যা মালতীকে যদি হারিয়ে ফেলতাম, কথাটা ভাবলেই বুকটা কেমন হাহাকার করে উঠত। ভীষণ অভিমান হয়েছিল সবার উপর। সবচেয়ে বেশি অভিমান হয়েছিল সন্ধ্যা মালতীর ওপর, যাকে যার এক একটা নিঃশ্বাস নেওয়ার কষ্ট মিশ্রিত স্বাদ আমি নিতে চাইনি। গাঢ় অভিমানকে আঁকড়ে সন্ধ্যা মালতীর কণ্ঠ না শুনে বাংলাদেশ ছেড়েছিলাম। আমার সন্ধ্যা মালতী ছিল নরম, খুব কোমল, যাকে সামান্য স্পর্শ করলেই গলে পানি হয়ে যেত। নাজুক মেয়েটি আমার কাছে ভালোবাসা প্রকাশে ছিল আরও নাজুক, কিন্তু হঠাৎ আমার অভিমানে সেই নাজুক মেয়েটিকে কি কোমলভাবে পাগলামি করতো আমার জন্য। অজান্তে নিজের মাঝে জমানো সব ভালোবাসা উজাড় করে মেলে ধরতাম। কিভাবে অভিমান করে থাকতাম সে মেয়েটির উপর। নিমেষে ভেঙে গিয়েছিল অভিমান। মন ভরে দেখতাম আমার জন্য আমার সন্ধ্যা মালতীর ভালোবাসা। ছটফটে মন নিয়ে আর টিকতে পারছিলাম না বিদেশের মাটিতে। খুব তৃষ্ণা পাচ্ছিল সন্ধ্যা মালতীর সুমিষ্ট কণ্ঠ শুনতে। তাকে জানালাম আমি ফিরছি। খবরটি পেয়ে আমার সন্ধ্যা মালতীর সে কি আনন্দ! ওদিকে আমার একটা দিন একযুগ সমান মনে হয়েছিল। বড্ড ছটফট লাগছিল। এর মধ্যে জেনেছিলাম আমার সন্ধ্যা মালতী আমার বাচ্চার মা হবে, আমি বাবা হব। নেয়াজের মুখে খবরটি পেয়ে কি যে খুশি হয়েছিলাম তা কখনো পরিমাপ করা যাবে না। রাতটা ছটফট করে কাটিয়ে পরদিন বাংলাদেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পৌঁছাতে পেরেছিলাম বাংলাদেশে। সন্ধ্যা মালতীকে চট্টগ্রামের বাড়িতে থাকতে বলেছিলাম বলে সে সেখানে গিয়ে অপেক্ষা করছিল। একটু পর পর আমাকে টেক্সট করছিল। আমার ছটফটে মন আরও ছটফটে হয়ে ওঠে। ইনস্ট্যান্ট হেলিকপ্টারের ব্যবস্থা করলাম। অপেক্ষা করতে পারছিলাম না, কি করতাম। আর তারপর পাখির ন্যায় আকাশ পথে ছুটলাম আমার সন্ধ্যা মালতীর দিকে। কিন্তু সেদিন ভাগ্য আমাদের সহায় ছিল না। পারিনি আমার সন্ধ্যা মালতীর কাছে পৌঁছাতে, পারিনি আমার সন্ধ্যা মালতীর মিষ্টি কণ্ঠ শুনতে। সে তৃষ্ণার্ত মনে তৃষ্ণা মেটাতে পারেনি। হঠাৎই বাড়ির সামনে গিয়ে হেলিকপ্টারটি ক্র্যাশ করে। এমনি এমনি ক্র্যাশ হয়নি, কেউ করিয়েছে। জেডি জিজ্ঞেস করে, কে সে? আকাশের গলা শক্ত তবে ভাঙা। মনস্ট্রপে এক শুয়োরের বাচ্চা। কথাটা বলে মুহূর্তে আকাশের মুখটা মলিন হলো। ঢোক গিলে বলে, অ্যাক্সিডেন্টের কারণে স্মৃতি হারিয়েছিলাম, আর সেই স্মৃতি না ফেরানোর জন্য সে আমার ঔষধ দিত। কত শত প্ল্যান করে আমার সন্ধ্যা মালতীর সব স্মৃতি মুছে রাখত। সেদিনগুলো অজান্তে সন্ধ্যা মালতীকে কত যে আঘাত করেছে তার হিসেব নেই। যাকে কখন একটা ফুলের টোকাতের কথা চিন্তা মাথাতেও আনতাম না, সে আমার কাছে ভালোবাসার আবদার নিয়ে আসতে বলে ওকে কত চোট থাপ্পড় মেরেছে, কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। প্রতিনিয়ত অস্বীকার করেছি, তবু আমার কাছে এসে কেঁদে কেঁদে কত আকুতি করত। কিন্তু আমি প্রতিবার ওর সাথে একই বিহেভ করতাম। একবার তো ওকে ঘাড় ধরে বাড়ি থেকে বেরিয়ে করে দিয়েছিলাম। আকাশের গলা বেঁধে আসে, চোখ দুটো ঝাপসা হয়ে আসে, বুকটায় খুব অসহ্য যন্ত্রণা হচ্ছে। আকাশ ভাঙা গলায় আবারও বলে, আমার ছোট ভাই সৌম্যকে মিথ্যা অপরাধের দায়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। ও বউ নিয়ে ওর স্বপ্নের গ্রামের বাড়িতে ওঠার আগেই সেই বাড়ি ভেঙে গড়িয়ে দিয়েছিলাম। ওকে পুরো রাস্তায় নামিয়ে দিয়েছিলাম। প্রতিনিয়ত ওদের দুই ভাই বোনের সাথে পাশবিক আচরণ করেছে। অথচ ওরা দুজন আমার প্রিয় মানুষ, যাদের সবসময় এই দুহাতে আগলে রাখার প্রতিজ্ঞা করেছিলাম, তাদেরকে প্রতিনিয়ত আঘাত করে গিয়েছে। থামলো আকাশ, একবার শ্বাস নিয়ে আবারও বলে, গত 1 বছর আগে হঠাৎই আমার সব মনে পড়ে গেল, যার সম্পূর্ণ ক্রেডিট ছিল নিয়াজের। যেদিন একে একে সব মনে পড়ে গেল, সেদিন নিজেকে এক অচেনা রূপে দেখে অবাক হয়েছিলাম। আমার সন্ধ্যা মালতী আর সম্মুখে দেওয়া কষ্ট দেওয়ার দৃশ্যগুলো একে একে চোখের সামনে ভাসছিল। দম বন্ধ লাগছিল। আমার বাচ্চাটার পৃথিবীতে আসার জন্য আমি প্রথম দিন থেকে প্রহর গুনতাম। তাকে না দেখে বাংলাদেশ ছেড়েছিলাম। নিজেকে পাগল পাগল লাগছিল। বাংলাদেশে ছুটে এসেছিলাম, দেখেছিলাম এক নতুন সন্ধ্যা মালতীকে, আর আমার 1 ফুটে বীর্য থেকে সৃষ্ট সে ছোট্ট সৃজনকে, যে আমার সন্ধ্যা মালতীর পেটে থাকতে সন্ধ্যা মালতীকে দুঃখ ছাড়া আর কিছুই দেয়নি। কারোর সামনে যাওয়ার সাহস হয়নি। দূর থেকে দেখেছিলাম
আমার রক্ত আমার বাচ্চা ছেলে হয়েছে। চোখ দুটো হুবহু আমার মতো অ্যাম্বার হয়েছে। গায়ের রংটাও আমার পেয়েছিল। বুকের এক পাশে যেমন প্রশান্তি লাগছিল, আরেক পাশে তেমনি ভয়ানক যন্ত্রণা হচ্ছিল। বুঝেছিলাম এসবের পিছনে মূল হতে আছে যে আমার সন্ধ্যা মালতীর, আর সম্মর সুখ সহ্য করতে পারছিল না। আমি ছক কষা শুরু করলাম। সব মনে পড়ার পরও আমার সন্ধ্যা মালতী আমার বাচ্চার কাছে আসতে না পারার কষ্ট মাত্র অতিরিক্ত ছিল। কিন্তু কি করতাম? আমি আমার সন্ধ্যা মালতীদের কাছে ফিরে গেলে সে আমার সন্ধ্যা মালতীর নয়তো সম্মর নয়তো জান বাচ্চাটা যদি আবার কোনো ক্ষতি করত। গত 1 বছরের সৃজনকে যে কতবার বাঁচিয়েছে তাদের দলবলের হাত থেকে, বাঁচিয়েছে সম্মুখে। এসবের হদিস কারো কাছে ছিল না। প্রতিদিন সকাল হলে প্রহর গুনতাম কবে সেই লোকটাকে হাতে নাতে ধরবো, আর কবে আমার সন্ধ্যা মালতীর সামনে তার শুভ্র পুরুষ রূপে এসে দাঁড়াবো আমার সৃজনের বাবা হয়, আর আমার একমাত্র ভাই সম্মর বড় ভাই নামক ছায়া হয়। প্রহর গুনতে গুনতে বছর ঘুরে এলো, কিন্তু আমি পারলাম না সে কাঙ্ক্ষিত দিনে পৌঁছাতে। গত 1 বছর নিজের দেহকে একটা মরদেহ হিসেবে টেনে নিয়ে বেরিয়েছে। দূর থেকে আমার সন্ধ্যা মালতীদের দেখে তাদের কাছে যেতে না পেরে গলাকাটা মুরগির ন্যায় ছটফট করেছে। সে শরীর নিয়ে টেনে হিচড়ে পাগলের মতো ছুটেছে, কখনো আমার জান বাচ্চাটাকে বাঁচাতে, কখনো সৃজন ওর, কখনো আমার সন্ধ্যা মালতী আমার ছোট্ট বাচ্চাটাকে সবচেয়ে বেশি টার্গেট করত। মাঝে মাঝে মনে হতো সজ্ঞত লোককে খুঁজে বের করার পর তাকে আমার কলিজের চিরোড়ে হাতে তুলে দেব, তবুও যেন আমার এই ফুটফুটে বাচ্চাটার দিকে হাত না বাড়ায়। আকাশের টলমলে চোখ দুটো স্থির হয়ে আছে। সে ভাঙা গলায় বলে, আর পারছিলাম না সন্ধ্যা মালতীদের থেকে দূরে থাকতে। প্ল্যান চেঞ্জ করলাম। শেষবারের মতো আবারও সন্ধ্যা মালতীদের আঘাত করে বুঝতে চেয়েছিলাম শত্রুটা আসলে কার, কিন্তু আমি বরাবরের মতোই ব্যর্থ হই। আমার সৃজনের ওপর আবার আঘাত আসে। এবার সামান্য প্রকাশ্যে তাকে বাঁচিয়ে নিয়েছিলাম। প্রিয় মানুষগুলোর থেকে দূরে থাকতে থাকতে ক্লান্ত লাগছিল খুব। বারবার ভেঙে যেতে গিয়েও নিজেকে শক্ত করে দাঁড় করিয়েছে, শুধু একটু সমাধানের আশায়। চাতক পাখির ন্যায় চেয়ে থেকেছে। সবশেষে নিয়াজ সমাধানের সবচেয়ে কঠিন উপায় আমার সামনে তুলে ধরল। মেনে নিলাম। নিয়াজকে বললাম আমার কিছু হলে ও যেন আমার সন্ধ্যা মালতীদের পাশে থাকে। নিয়াজ আমায় বুক ভরা সাহস দিল, আশ্বাস দিল, বিনা স্বার্থে আমাকে সাহায্য করছিল। কিন্তু সবশেষে সে নিজেই তার জীবন হারালো। আমি সে হতভাগা যে নিয়াজের উপকার শুধু গ্রহণ করেই গেলাম, কিন্তু তার বিপদে পাশে থাকতে পারলাম না। আকাশের অসহায় দৃষ্টি জোড়া বড্ড ঝাপসা, দম আটকে আসছে। জেডি বেশ অনেকক্ষণ আগে উঠে দাঁড়িয়েছে। আকাশের দিকে ফিরে আকাশের দিকেই চেয়ে আছে, চোখ দুটো টকটকে লাল। আকাশ ঘাড় বাঁকিয়ে জেডির দিকে তাকালো। সকালের আলো ফুটতে শুরু করেছে, তাই জেডিকে দেখতে তেমন অস্পষ্ট লাগলো না। আকাশ ধীরে ধীরে তার দুর্বল ক্লান্তিতে নুয়ে পড়া শরীরটা জেডির দিকে ফিরিয়ে নিয়ে বসলো। মাথা উঁচু করে অসহায় কণ্ঠে বলল, জ্যাক, তোকে যে হুডিটা দিলাম, তুই কি সেই হুডির মালিকের একটু খোঁজে পেয়েছিলে? আমি শিওর ওই ছেলেটাই সবকিছুর মূল কথা। সামান্য একটা ক্লু পেয়ে থাকলেও আমি বলে দে জ্যাক। কথাগুলো বলে আকাশ থামে, প্রশ্নাত্মক চোখে তাকায় জেডির দিকে। জেডি নির্জীব। আকাশের মুখখানা মলিন হলো। শেষ ভরসা নিয়াজ ছিল, আর তারপর জ্যাক। সবাই ব্যর্থ। তার হাতে আর সত্যিই কোনো উপায় নেই। আকাশের হঠাৎ কী হলো কে জানে। সে দুহাতের মাঝে মুখ ঠেকিয়ে অতি করুণ সুরে বলতে থাকে, আমি আর পারছি না রে, ভীষণ ক্লান্ত আমি। আর পারছি না এইভাবে লড়তে। পারছি না আমার ফুলের মতো সন্ধ্যা মালতী থেকে দূরে থাকতে। পারছি না আমার জান বাচ্চাটার কাছে নিজেকে অপরিচিত একজন রূপে সেজে রাখতে। নিজের জীবন্ত লাশ বয়ে নিয়ে যাওয়া আমার কাছে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সন্ধ্যা মালতী, মা, সৌম্য, ওদের ঘৃণা ভরা দৃষ্টি দেখে আমি ভীষণ ক্লান্ত। সৃজনের মুখে আব্বু ডাক শোনার জন্য অপেক্ষার প্রহর আর গুনতে পারছি না আমি। আর কত জ্বলন্ত চিতায় জ্বলবো। কি আমার সাথে নোংরা খেলায় নেমেছে, কি আমার জীবনটাকে জ্বলিয়ে পড়িয়ে শেষ করে দেওয়ার পথে নেমেছে, কি আমার কলেজের মানুষগুলোর দিকে বারবার হাত বাড়িয়ে আমার হাহাকার আরো বাড়াচ্ছে। আমার সাথে তার শত্রুতা থাকলে আমি কেন মৃত্যু দিচ্ছে না? কথাগুলো বলতে বলতে আকাশের দুহাত তার চোখের জলে ভিজে যায়। জেডির টকটকে লালিত দু চোখ ঝাপসা হয়ে এসেছে। অস্বাভাবিক বুক ব্যথায় ছটফটিয়ে ওঠে ছেলেটা। শব্দহীন কান্নারত হাঁটু গেড়ে বসা আকাশের দিকে চেয়ে ভাঙা গলায় বলে, কারণ তোর মৃত্যু সহ্য করার ক্ষমতা তার নেই এভি। কথাটা শুনে আকাশের কপালে ভাঁজ পড়ে। মাথা তুলে তাকায় জেডির দিকে। ঝাপসা চোখ জোড়া ডলে নেয়। জেডি ঢোক গিলে বলে, তোর কখনো মনে হয়নি লোকগুলো তোকে আর সন্ধ্যাকে কখনো আঘাত করেনি কেন? আকাশ ঠকিল। সত্যিই তো, লোকগুলোর টার্গেট সে কখনো ছিল না। তার সন্ধ্যা মালতী টার্গেট ছিল কিনা এটা শিওর বুঝতো না।
তবে সবচেয়ে বেশি টার্গেটে ছিল তার সৃজন আর সৌম্য। আকাশ ধীরে ধীরে উঠে দাঁড়ায়, জেডির দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করে। তুই কি তোর খোঁজ পেয়েছিস? জেডি শুকনো ঢোক গিলে বলে। পেয়েছি। আকাশ হাঁসফাঁস কণ্ঠে বলে। কে সে? জেডি দুপা পেছায়, নির্জীব ঝাপসা চোখ দুটো আবারও ডলে নেয়। দৃষ্টি আকাশের দিকে নিবদ্ধ। পরনের ব্লু কালার হুডি শরীর থেকে খুলে উল্টো করে পড়ল। হুডির উল্টো পাশ ব্ল্যাক কালার, যেটা জেডির গায়ে খুব সুন্দর ফুটে উঠল। জেডি হুডির টুপি মাথায় তুলে নিল, দু হাতে দু চোখের লেন্স খুলে ফেলল। উন্মুক্ত হলো জলজল করা সাদা চোখের মণি দুটো। পকেট থেকে একটা রুমাল বের করে মুখ বেঁধে নিল। ছলছল দৃষ্টি এখনো আকাশের পানে। আকাশ বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে জেডির দিকে। অবিকল সেই হুডিওয়ালার মতন দেখতে জেডিকে বাখাড়া হয়ে দেখল আকাশ। জেডি উল্টো ঘুরে দাঁড়ালো। আকাশ দেখল হুডির পিঠে সাদা রঙের কালিতে লেখা ADHIR নামটা পড়ে আকাশ স্তব্ধ হয়ে যায়। জেডি আকাশের দিকে ফিরে তাকায়, ধীর পায়ে এগিয়ে এসে আকাশের মুখোমুখি হয়ে দাঁড়ায়। আকাশের চোখে চোখ রেখে ভাঙা গলায় বলে। তুই যাকে খুঁজছিস তার নাম অধীর। আকাশ স্তব্ধ দৃষ্টিতে জেডির সাদা চোখের মনির দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে উচ্চারণ করে। অধীর? জেডি ডান হাতে মুখে রুমাল খুলে পকেটে রাখলো। এরপর আকাশের দিকে চেয়ে বলে। তুই তো জানতি এভি, আমার আরেকটি নাম অধীর। তবে সেদিন হুডিতে নামের প্রথম অক্ষর দুটো দেখেও চিনতে পারিসনি কেন? আকাশ নির্বাক, নিশ্চুপ, স্তব্ধ হয়ে কেবল জেডিকে দেখে। জেডি প্রাণহীন হেসে বলে। আবার চোখের মনে যে সাদা, এটাও তো তুই জানতি এভি। আকাশ জেডির দিকে নির্জীব দৃষ্টিতে চেয়ে ঢুকিলে বলে। সবই জানতাম আমি, শুধু জানতাম না রাস্তা থেকে তুলে বুকে ঠাই দেয়া প্রিয় আপন মানুষগুলোর পেছন থেকে এত নিখুঁতভাবে ছুরি চালাতে পারে। জেডির বুকটা হু হু করে উঠল। সে ভাঙা গলায় বলে। যদি জানতাম তোর আরও 1 বছর আগে স্মৃতি ফিরে আসছে, তবে তোকে এতদিন অপেক্ষা করতে হতো না। আমি আরও 1 বছর আগে তোর সামনে এসে দাঁড়াতাম। আকাশের বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। মনে হচ্ছে শরীরে কেউ ছুরি দিয়ে অনবরত কেচাচ্ছে। সে ভাঙা গলায় বলে। মোমবাতি নিজেই জানতো না তার বুকের ভেতর জড়িয়ে রাখার সুতোটাই একদিন তাকে শেষ করে দেবে। আমি সেই মোমবাতি, আর সুতোটা তবে তুই, তাই না জ্যাক? জেডি অসহায় কণ্ঠে বলে। আমি তোকে কষ্ট দিতে চাইনি এভি। কথাটা শুনে আকাশ টলমল চোখ নিয়ে হঠাৎই শব্দ করে হেসে ওঠে। হাসতে হাসতে ডান হাতে জেডির কাঁধ আঁকড়ে ধরে। ওভাবেই পাগলের মতন হাসতে হাসতে বলে। জীবন্ত লাশ বানিয়ে দিয়ে বলছিস আমাকে কষ্ট দিতে চাসনি? এ বছরের সেরা জোকস মেবি এটাই হবে। এটুকু বলতে বলতে আকাশের হাসি থেমে যায়। সারা মুখে তীব্র অসহায়ত্ব ফুটে ওঠে। এগিয়ে এসে ব্যস্ত হাতে জেডির হুডির চেইন খুলে ফেলে। ভেতরের পরনের শার্টের বোতাম একে একে খুলে জেডির ফর্সা শরীর উন্মুক্ত করে দেয়। দু হাতে জেডির সারা বুক আলতো হাতে বুলিয়ে দেয় আর বলে। তোর বডিতে এই দাগগুলো কিভাবে হালকা হয়েছে জানিস জ্যাক? তুই তোর সৎ মায়ের হাতে মার খেয়ে যখন আমার কাছে ঘুমোতে আসতি, তুই ঘুমিয়ে গেলে আমি না ঘুমিয়ে তোর সারা শরীরে মলম লাগিয়ে দিতাম। তাই তোর এই দাগগুলো মুছে যাওয়ার পথে। কথাগুলো বলে আকাশ দুপা পিছিয়ে আসে। এরপর তার শার্টের বোতাম দ্রুত হাতে খুলে ফেলে। ডান হাতে আকাশ তার সারা দেহে ছোপ ছোপ কালো পোড়া দাগ, সাথে মুখে কয়েক জায়গায় পোড়া দাগগুলো দেখায় আর বলে। আর এগুলো কিসের দাগ জানিস জ্যাক? যাকে রাস্তা থেকে তুলে এনে এই বুকে জায়গা দিয়েছিলাম, যাকে আদর ভালোবাসা দিয়ে নিজের ভাইয়ের জায়গা দিয়েছিলাম, যার সব ব্যথা দাগ মুছে দেওয়ার জন্য বহু রাত ঘুম কামাই করতাম, সে আমার ভালোবাসার প্রতিদান হিসেবে উপহার স্বরূপ দিয়েছে শুধুই দুঃখ, কষ্ট, শত শত ব্যথা, যা আমাকে চিন্তার লাশ বানিয়ে দিয়েছে। এটুকু বলে থামে আকাশ, গলা বেঁধে আসে। ডান হাতে ঝাপসা চোখ জোড়া ডুলে বলে। নিয়াজের জন্য আমি কোনো কিছু করিনি, দুটো ভালো কথা বলিনি ওর পাশে বসে, অথচ আমার জন্য ওর জীবনটাই দিয়ে দিল। আর যাকে আমি এত ভালোবাসা দিলাম, সে আমাকে এসব কি দিল? কেন এইভাবে প্রতিদান দিলে জ্যাক? তুই আমার সাথে নোংরা খেলাটা কিভাবে খেলতে পারলি? আকাশের অসহায়ত্বে ঘেরা দৃষ্টিতে দৃষ্টি মেলাতে পারে না জেডি। ঝাপসা চোখ জোড়া সরিয়ে নিয়ে মাথা নিচু করে নেয়। ভাঙা গলায় বলে। যদি আমি বলি তুই কিভাবে পারলি এভি আমার প্রাণ কি আমার থেকে কেড়ে নিতে? কথাটা শুনে আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। অস্পষ্ট স্বরে আওড়ায়। প্রাণ? জেডি মাথা উঁচু করে তাকায় আকাশের দিকে, মলিন হেসে বলে। আমার প্রাণের কথা তোর মনে আছে এভি? একদিন যাকে আমরা পাগলের মতো দুজন মিলে খুঁজে বেড়াতাম। আকাশের বুকের বাঁ পাশে চিনচিন করে উঠল। চোখে মুখে অজস্র বিস্ময় ফুটে ওঠে। জেডি কেন বলেছে সে জেডির প্রাণকে কেড়ে নিয়েছে? জেডি দুহাতে ঝাপসা চোখ জোড়া ডলে আকাশের দিকে যেয়ে বলতে শুরু করে।
তোর মা আমাকে পছন্দ করতো না বলে কত কত মিথ্যে বলেছিল তোকে। তুই কোনো যাচাই বাছাই না করে মায়ের কথা বিশ্বাস করে আমার সাথে কত রিয়্যাক্ট করেছিলি, আমার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছিলি। তোর চোখ দুটো আমার পছন্দ বলে তুই লেন্স পরে চোখ ঢেকে রাখতি। গলায় হাতে চেন পছন্দ করতাম বলে সেসব খুলে ছুঁড়ে ফেলেছিলে। আমি তোর অযথা রিয়াক্টে কষ্ট পেলেও কখনো তোকে ভুল বোঝিনি। তোকে মানানোর জন্য কত কিছু করেছিলাম, তুই বারবার মুখ ফিরিয়ে নিচ্ছিলি, অথচ আমি থেমে যাইনি। এত করে বোঝাতে চাইতাম তোর মা যেগুলো বলেছে ওগুলো মিথ্যে, কিন্তু আমি তোকে বোঝাতে পারিনি। আর না তো তুই বুঝেছিস। এত কিছুর মাঝে হুট করেই আমি ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম, মানে ভীষণ। বছরের পর বছর যে প্রাণের জন্য আমি অপেক্ষা করেছি, বছরের পর বছর দুই বন্ধু মিলে যে মেয়েকে আমরা খুঁজেছি, তার খোঁজ পেয়ে গিয়েছিলাম আমি। খুব ভালোভাবে খোঁজ নিয়েছিলাম, সঠিক মানুষকেই খুঁজে পেয়েছিলাম আমার সন্ধ্যা প্রাণকে। সন্ধ্যা নামটা শুনে আকাশ কেঁপে ওঠে। জেডি বুঝতে পেরে বিদ্রুপ হেসে বলে, মনে হচ্ছে নাম শুনে ভয় পেলি, অথচ আমার প্রাণের নাম তো আমি সবার আগে তোকেই বলেছিলাম এভি। আকাশ শুকনো ঠকিল। সে শুনেছিল ঠিক, নামটা একেবারে মনে নেই তা না, তবে এত বছর না শোনায় জেডির প্রাণের নাম সন্ধ্যা এটা খেয়ালে ছিল না। জেডি বলে, আমার সন্ধ্যা প্রাণীর ভাইয়ের নাম ছিল সৌম্য। এই নামটা তোকে বলা হয়নি, আজ বললাম। আকাশ জেডির দিকে বিস্ময় দৃষ্টিতে তাকায়। মাথাটা কেমন ঘুরে উঠল, গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। জেডি আবারও বলতে শুরু করে, সন্ধ্যা সৌম্যকে হারিয়ে ফেলার পর মাঝে অনেকগুলো বছর বেরিয়েছিল। চেহারায় ব্যাপক পরিবর্তন এসেছিল, যেটা সৌম্যর ক্ষেত্রেও এসেছিল। তাই আমাদের ভার্সিটিতে ওকে দেখলেও ঠিক করে চিনতে পারিনি। আগে চিনতাম। আমি অধীরের ভালোবাসায় বিরক্ত হয়ে সৌম্য গ্রাম ছেড়েছে, সেই ভাবনা মাথায় আসলে আমি সৌম্যকে খুঁজে পাওয়ার পরও আমি ওর সামনে অধীরের পরিচয়ে যাইনি। ভীষণ ভয় পেতাম, মনে হতো সৌম্য যদি আমাকে রিজেক্ট করে দেয়। আমি জানতাম সন্ধ্যা খুব ভাই পাগল টাইপ মেয়ে, ও বেগে গেলে সৌম্য আর আমাকে দিবে না আমার সন্ধ্যা প্রাণকে। এসব বিবেচনা করে আমি ভার্সিটির জেডি হয়েই সৌম্যর কাছে গিয়েছিলাম, প্রস্তাব দিয়েছিলাম আমি তার বোনকে বিয়ে করতে চাই। কিন্তু সৌম্য আমার প্রস্তাবটি শুনে ভীষণ রিয়াক্ট করেছিল। ওর সর্বশেষ কথা ছিল, দরকার পড়লে আমি আমার বোনকে কখনো বিয়ে দেব না, সারা জীবন আমি পালবো। আপনার মতো মানুষের কাছে আমি আমার বোনকে দিব না। আমি এর প্রেক্ষিতে আর কোনো কথা বলিনি, চুপ ছিলাম। সিদ্ধান্ত নিয়েছিলাম আমি নিজের আসল পরিচয় দিব সৌম্যকে। এরপর সৌম্য যাই বলুক না কেন, আমি আমার সন্ধ্যা প্রাণকে বিয়ে করবই। আর এই সিদ্ধান্ত নিয়ে আমি তোর কাছে যাচ্ছিলাম। আমার বিশ্বাস ছিল আমি আমার সন্ধ্যা প্রাণে খোঁজ পেয়েছি। তুই এটা জানলে সব রাগ অভিমান ভুলে যাবি, আর তুই সব সামলেও নিবি। তুই সৌম্যকে ম্যানেজ করে নিজে দাঁড়িয়ে আমার আর সন্ধ্যা প্রাণের বিয়ে দিবি, কারণ এটা তো তোর অনেকগুলোর স্বপ্নের মাঝে একটি অন্যতম স্বপ্ন ছিল। কিন্তু রাস্তার মাঝপথে খবর পাই আমার বাবা মারা গেছে। খবরটি পেয়ে মনে হলো আমার পুরো পৃথিবী থমকে গিয়েছে। আমি সেখান থেকে ব্যাক করি এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেদিন ইংল্যান্ডের ফ্লাইটে উঠে পড়ি। মাথা কাজ করছিল না। ভেবেছিলাম ইংল্যান্ডে গিয়ে তোকে খবর দিব, কিন্তু ইংল্যান্ডে গিয়ে জানতে পারি আমার বাবা মারা যায়নি, সে দিব্যি বেঁচে আছে, হেসে খেলে থাকছে। আমি সৌম্য সন্ধ্যাদের খোঁজ পেয়েছি জানতে পেরে বাবা আমার সাথে এই গেমটা খেলেছিল। আমি ভীষণ রেগে গিয়েছিলাম বাবার উপর। কথা বাড়ছিল, এক পর্যায়ে হাতাহাতি পর্যায়ে চলে যায়, আর অ্যাক্সিডেন্টলি আমার হাতে বাবার মৃত্যু হয়, যেটা আমার কাছে টোটালি আনএক্সপেক্টেড ছিল। বাবাকে পছন্দ করতাম না, বাবা আমাকে খুব একটা ভালোবাসতো না জানতাম, কিন্তু বাবার প্রতি আমার মাঝে ভালোবাসা ছিল। আমি তাকে মারতে চাইনি। বাবাকে এভাবে হারিয়ে আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম। এরপর আমাকে খুনের দায়ে জেলে নিয়ে যাওয়া হয়। বাবার জন্য খুব কাঁদছিলাম, ওদের সবাইকে এত করে বললাম আমি আমার বাবার ইচ্ছা করে মারিনি, আমাকে ছেড়ে দাও, আমি একবার বাবার লাশ দেখতে চাই। আমার এক বাংলাদেশি বন্ধুর সাথে কথা বলতে চাই, কিন্তু পুলিশগুলো শুনলো না আমার কথা, দেখতে দিল না বাবার লাশ, তোর সাথে একটাবার যোগাযোগ করতে দিল না, আমাকে জেলে পুরে দিল। সে অন্ধকার কুঠুরিতে বসে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চাতক পাখির ন্যায় তোর অপেক্ষা করেছি। ভেবেছিলাম তুই আমাকে খুঁজে না পেয়ে একবার ইংল্যান্ডে আসবে, এখানে এসে আমার বাড়িতে আমার খোঁজ করলে ওরা সবাই তোকে বলবে আমি জেলে বন্দি, কিন্তু তুই আসিসনি এবি। ওই অন্ধকার ঘরে বসে আমি কত হাজার কোনা অস্ত্র বিসর্জন দিয়েছি শুধু তোর অপেক্ষায়,
তার হিসাব নেই রে। এমন কোনো দিন নেই পুলিশদের জিজ্ঞেস করিনি কেউ আমার খোঁজ করতে এসেছিল কিনা, কিন্তু প্রতিদিন তাদের উত্তর হতো কেউ আমার খোঁজ করতে আসেনি। মাঝে মাঝে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতাম তোর জন্য, আমার সন্ধ্যা প্রাণীর জন্য, সুমোর জন্য, বাবার জন্য। দেখতে দেখতে কেটে গেল পুরো 4 বছর। এরপর আমার বাবার এক বন্ধু অনেক কসরত করে আমাকে জেল থেকে ছাড়িয়ে নেই। পুরো 4টে বছর পর সেদিন আমি মুক্ত পাখির ন্যায় উঠতে পেরেছিলাম। ছুটে এসেছিলাম বাংলাদেশে। তোর উপর খুব রাগ অভিমান ছিল, কিন্তু ভেবেছিলাম ওসব মনে রাখবো না, সব মিটিয়ে নেব। দরকার পড়লে আমি নিজেই তোর কাছে ক্ষমা চাইব। আর তারপর তোকে আমার সন্ধ্যা প্রাণীর কথা জানিয়ে আমার সন্ধ্যা প্রাণীকে বিয়ে করব। শুধু এটুকু ভাবনা নিয়ে পাগলের মতো ছুটে এসেছিলাম বাংলাদেশে। কিন্তু জীবনে সবচেয়ে বড় ধাক্কাটা সেদিনই খেয়েছিলাম, যেদিন আমার সন্ধ্যা প্রাণকে নিজের সবচেয়ে প্রিয় বন্ধুর বউরূপে দেখেছিলাম। শুধু বউ নয়, শুনেছিলাম আমার সন্ধ্যা প্রাণীর পেটে আমার প্রিয় বন্ধুর ছোট্ট একটি বাচ্চা একটু একটু করে বড় হচ্ছে। দুনিয়া থমকে গিয়েছিল। এত কষ্ট কোনোদিন হয়নি। যে সৌম্য একদিন আমাকে কথা দিয়েছিল সেই বেঁচে থাকতে তার বোনকে আমি ছাড়া অন্য কারো হাতে তুলে দেবে না। সেই সৌম্য নিজের বোনকে ঠিকই আর একজনের হাতে তুলে দিয়ে নিজেও বিয়ে করে সুখে সংসার করছিল। আর আমার সবচেয়ে প্রিয় বন্ধু এভি, যে আমার সাথে আমার সন্ধ্যা প্রাণকে বিয়ে দেওয়ার জন্য নিজেই মরিয়াছিল, যে আমাকে দুঃখ পেতে দেখে নিয়ম করে বলতো, দেখ যাক, মেয়ে মানুষের মতো চোখ ভেজাবি না, তাও আবার একটা মেয়ের জন্য। আমি তো বলেছি আমি তোর প্রাণকে খুঁজে বের করে নিজে দাঁড়িয়ে তোদের বিয়ে দেব। এমনি তো আমার বিয়ে করার শখ নেই, তারপরে যদি আমাকে বিয়ে করতে হয় তবুও করবো না, যতদিন না তোর প্রাণকে খুঁজে বের করে তোর সাথে মিলিয়ে দিতে পারছি। সে বি আমাকে দেয়া সব কথা ভুলে গিয়ে বিয়ে করে নিয়েছিল। বাচ্চার বাবা হতে যাচ্ছিল, আর সেই মেয়েটি অন্য কেউ নয়, আমার এই সন্ধ্যা প্রাণ। কথাগুলো বলতে বলতে জেডির দু চোখ বেয়ে অজস্র অশ্রুকণা গড়িয়ে পড়ে। কথাগুলো বলতে বলতেই সে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে, দুহাত সামনের দিকে বাড়িয়ে দিয়ে বাচ্চাদের মতো করে বলে, আমার ভালোবাসে, আমার মায়ে, আমার প্রাণ। আমি আমার প্রাণকে ছাড়া বাঁচার কথা ভাবতে পারি না। তুই তো একদিন আমায় কথা দিয়েছিলে আমার প্রাণকে আমার বুকে তুই নিজ দায়িত্বে ফিরিয়ে দিবি। আজ তবেও কি আমায় দিয়ে দিয়েভি? আমি কথা দিচ্ছি, আমি তোর বাচ্চার গায়ে একটা ফুলের টোকাও দিব না। তুই তোর 5 বছরের ভালোবাসা ভুলতে পারছিস না, 5 বছরে মায়া কাটাতে পারছিস না, তবে আমি কিভাবে আমার 16 বছরে মায়া কাটাবো বল? কিভাবে আমার 16 বছরের ভালোবাসার প্রাণকে ভুলে যাবো এভি? আমার প্রাণকে আমাকে ভিক্ষা দিয়ে দে। কথাগুলো বলতে বলতে জিডি তার দু হাতের মাঝে মুখ রেখে বাচ্চাদের মতো কেঁদে ওঠে। আকাশ একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, শরীরটা ভেঙে আসছে মনে হচ্ছে। সারা শরীরে অসহ্য ব্যথা সাপের বিষের ন্যায় ক্রমশ ছড়িয়ে পড়ছে। চোখ দুটো টকটকে লাল, সেই টকটকে লালিত দু চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। বারবার মাথায় বাজছে সে জ্যাকের প্রাণকে বিয়ে করেছিল, যার জন্য জ্যাক কত বালিশ ভিজিয়েছিল, কত ছটফট করেছে। এসবের সাক্ষী তো আকাশ নিজে। সে তার প্রিয় বন্ধুর ছটফটানি সহ্য করতে না পেরে বলতো, তুই দেখে নিস দেখ, আমি তোর প্রাণকে খুঁজে বের না করা পর্যন্ত দম নিব না। জ্যাকের প্রাণকে সে খুঁজে তো পেয়েছিল, কিন্তু শেষ জ্যাককে দেয়া কথা ভেঙে নিজেই জ্যাকের প্রাণকে বিয়ে করে নিয়েছিল। কিন্তু সে তো জানতো না তার সন্ধ্যা মালতী জ্যাকের প্রাণ, তার সবচেয়ে প্রিয় নারী, মায়ার নারী, ভালোবাসার নারী, তারই প্রিয় বন্ধুর মনের মানুষ। সে কী করে সহ্য করবে এসব? ফজরের নামাজ পড়ার পর সন্ধ্যা বেলকনিতে এসেছিল। বেলকনিতে এসে বকুল গাছতলায় দুজনকে বসে থাকতে দেখে সন্ধ্যা বাড়ি থেকে বেরিয়ে এসেছে। বেলকনি থেকে আকাশ আর জিডিকে চিনতে পারেনি, তবে বাগানে আকাশদের কাছাকাছি এসে চিনতে পারে। সন্ধ্যা মূলত সকালের আলো ফোটার আগেই এখানে এসে দাঁড়িয়েছিল, অর্থাৎ জিডি আসার পরপরই। একই সাথে সৌম্যও এসে দাঁড়িয়েছিল সন্ধ্যার পিছে। সে গতকাল রাত থেকে সন্ধ্যাকে অনেকবার কল করেছে, কিন্তু সন্ধ্যা ফোন তুলছিল না বলে সৌম্য ভীষণ টেনশন করছিল। সে জানতো আসমানি নোমান বাড়িতে নেই, এজন্য আরও বেশি চিন্তা হচ্ছিল। নিয়াজকে কল করেও পায়নি, তাই এক প্রকার বাধ্য হয়ে বনুর টানে অনেকগুলো বছর পর এই বাড়ির ভেতর পা রেখেছিল। তার বনু ঠিক আছে কিনা শুধু এই খবরটুকু নিয়ে এসে চলে যাবে। বাড়ির মেইন গেট থেকে ভেতরে আসার পর সৌম্য সন্ধ্যাকে বাগানের দিকে যেতে দেখে স্বস্তি পায়। তার বনু ঠিক আছে এই ভেবে, দুটো কথা বলে এখান থেকে চলে যেতে পারবে ভেবে স্বস্তির পরিমাণ আরেকটু বেড়েছিল। সৌম্য সন্ধ্যার পিছু পিছু আসতে আসতে পিছু ডাকতে নেয়। তখনই এখানে আকাশ আর জেডির কথায় তার আর সন্ধ্যাকে ডাকা হয় না, স্থির হয়ে দাঁড়িয়ে যায়। সৌম্যর সামনে সন্ধ্যাও তখনই স্থির হয়ে দাঁড়িয়ে যায়।
আকাশের বলা সেই প্রথম কথাগুলো থেকে শুরু করে জিডির শেষ করা আর্তনাদ সব কিছু শুনেছে তারা দুই ভাই বোন। আকাশ আর জিডির অসহায়ত্ব সচক্ষে দেখেছে। আকাশের গত 1 বছরের করা কর্মকাণ্ডের কথা জেনেছে, সৃজনকে রক্ষা করার কথা জেনেছে, আড়াল থেকে সৌম্যকে আগলে রাখার কথা জেনেছে।